মেয়েটি ছিল দারুণ সুন্দরী। কপালদোষে এক দরিদ্র কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার না ছিল কোনো আনন্দ, না ছিল কোনো আশা। কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে পরিচিত হওয়ার বা প্রশংসা পাওয়ার বা প্রেম লাভ করার, এমনকি বিবাহিত হওয়ার কোনো সুযোগও তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে তার যখন বিয়ে ঠিক হয়, তখন সে বিয়েটা মেনে নেয়। সাজগোজ করার সামর্থ্য ছিল না, তাই সে সাধারণভাবেই থাকত। কেননা এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য তার ছিল না। কিন্তু ভিতরে ভিতরে তার মোটেও সুখ ছিল না। যেন কোনো স্বর্গের দেবী নিঃস্ব হয়ে ভুল করে পৃথিবীতে চলে এসেছে। তার এমন পরিবারে বিয়ে হয়েছে যেখানে রূপ, লাবণ্য ও সৌন্দর্যের জন্য না আছে কদর, না আছে মর্যাদা। শুধু সন্তান জন্ম দেয়া, লালন পালন করা, সংসার দেখাশোনা করা ছাড়া যেন আর কিছুই নেই। মেয়েদের কমনীয়তা, লাবণ্য আর তুখোড় বুদ্ধি কেবল দিতে পারে তাদের মর্যাদার পরিচয়। আর এসব গুণ থাকলে একজন দরিদ্র মেয়েও দেশের সবচেয়ে সম্মানিত মহিলার সমতুল্য হয়ে উঠতে পারে। তার মনে সবসময় দুঃখ। তার ধারণা পৃথিবীর যা কিছু সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার ঘরের দারিদ্র্য, নোংরা দেয়াল, ভাঙাচোরা চেয়ার এবং রং জ্বলে যাওয়া বিবর্ণ জিনিসপত্র দেখে তার মন খারাপ হতো। যদিও তার অবস্থায় থাকা অন্য কোনো মেয়ে এসব জিনিস খেয়ালই করতো না, কিন্তু তার খুব দুঃখ হতো। তার ছোট্ট বাড়িটায় কাজ করতে এসেছিল লিটল ব্রিটনের একজন মেয়ে। মেয়েটার বলা গল্প তার মনকে উস্কে দিত হৃদয় ভাঙা শত আক্ষেপ আর আশাহীন স্বপ্নে। সে কল্পনার জাল বুনত একটা শান্ত সুনিবিড় ঘরের, যেখানে থাকবে রঙিন পশমি কারুকাজ করা কাপড়ে ঢাকা ঘরের দেয়াল, আসবাবপত্র, লম্বা লম্বা ব্রোঞ্জের ঝাড়বাতিতে আলোকিত ঘর, অতিথি অভ্যর্থনা আর খাবার টেবিলে পরিবেশনের জন্য বিশেষ পোশাক পরা দুজন বড় মাপের খানসামা। খানসামা মানে যারা খাবার পরিবেশন করে, যারা ঘুমাবে বড় বড় দুটি ইজি চেয়ারে, পাশের ফায়ারপ্লেস থেকে আসা উষ্ণতায় যেন ঘুম এসে পড়বে তাদের। মেয়েটি স্বপ্ন দেখত সুপ্রাচীন রেশমে সজ্জিত বড় একটা অতিথিশালার, সুন্দর সুন্দর ফার্নিচার আর অমূল্য সব অলংকারে সজ্জিত ঘর, মনোমুগ্ধকর ও সুগন্ধিতে পূর্ণ ছোট ছোট অভ্যর্থনা ঘর, যেখানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বিখ্যাত কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মানুষদের নিয়ে আয়োজন করা হবে ছোট ছোট পার্টি, যাদেরকে শ্রদ্ধা নিবেদন করলে অন্য সব মেয়েরা যেন হিংসায় জ্বলে পুড়ে মরবে। 3 দিনের ব্যবহৃত টেবিল ক্লথের ঢাকার গোল টেবিলে বসে যখন মেয়েটির স্বামী খুব উচ্ছ্বাস নিয়ে সুপের বাটির ঢাকনা খুলতে খুলতে বলছিল, আহা, মাংসের স্যুপ, এর চেয়ে ভালো আর কি হতে পারে। মেয়েটি সে সময় তার স্বামীর মুখোমুখি বসে স্বপ্নের জাল বুনছিল মজাদার খাবারের, ঝলমলে রূপোর বাসনকোসনের, দেয়াল জুড়ে সাজানো রেশমি কাপড়ের ক্যানভাসে আঁকা প্রাচীন লোকগাথা, মায়াময় অরণ্যের রূপকথার সব পাখি। সে কল্পনায় জমকালো পাত্রে সুস্বাদু সব খাবার পরিবেশন করছিল, গুনগুন করে গান গাইছিল, যেন কেউ ট্রাউট মাছের গোলাপি মাংস কিংবা তিতির পাখির ডানা খেতে খেতে রহস্যময় মিষ্টি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির ভালো কোনো পোশাক নেই, গহনা নেই, না, কিছুই নেই। অথচ সে এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসে। সে অনুভব করে এসবের জন্যই যেন তাকে সৃষ্টি করা হয়েছে। সে চাইতো খুব সুখী হতে, চাইতো অন্যরা তাকে হিংসা করুক, চাইতো অন্যের কাছে আকর্ষণীয় হয়ে থাকতে। স্কুলে পড়াকালীন সময়ে পুরনো এক বান্ধবী ছিল তার, যার বাড়িতে বেড়ানোর আমন্ত্রণ এলে সে নানা অজুহাতে এড়িয়ে যেত। কেননা বাড়িতে ফিরে তার প্রচণ্ড মন খারাপ লাগত। দুঃখে, অনুতাপে, হতাশায় আর যন্ত্রণায় সে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত। একদিন সন্ধ্যায় বড় একটা খাম হাতে নিয়ে তার স্বামী খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরলেন। দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। মেয়েটি দ্রুত খামছিটে ছাপানো কার্ডটা বের করলো। সেখানে লেখা ছিল, শিক্ষামন্ত্রী মিস্টার ও মিসেস রাম্পনীয় 18ই জানুয়ারি সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে মিস্টার ও মিসেস লইজেলের সদয় উপস্থিতি কামনা করছেন। মেয়েটির স্বামী ভেবেছিল এই আমন্ত্রণপত্র পেয়ে মেয়েটি খুশিতে নেচে উঠবে, কিন্তু তার পরিবর্তে অনেকটা বিরক্তি নিয়ে দাওয়াত কার্ডটি টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে সে বিড়বিড় করে বলল, এটা দিয়ে আমি কি করব? কেন ডার্লিং, আমি ভেবেছিলাম তুমি অনেক খুশি হবে। এত বড় আয়োজনে তুমি তো কখনো যাওনি। এটা পাওয়ার জন্য আমি প্রচণ্ড কষ্ট করেছি। সবাই পেতে চেয়েছিল, কিন্তু এটা ছিল নির্দিষ্ট কিছু মানুষের জন্য। অফিসের সহকারীদের মধ্যে খুব অল্প কয়েকজনই পেয়েছে। বিখ্যাত সব মানুষদের দেখা পাবে সেখানে তুমি। মেয়েটি তার স্বামীর দিকে রাগত চোখে তাকিয়ে অধৈর্য নিয়ে বলল, আর তুমি কি ভেবেছ এই অনুষ্ঠানে আমি কি পরে যাব? মেয়েটির স্বামী এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবেনি। তোতলাতে তোতলাতে সে বলল,
ইয়ে মানে, কেন ওই যে যে পোশাকটা পরে তুমি থিয়েটার দেখতে যাও, আমার কাছে তো ওটা দেখতে বেশ সুন্দর লাগে। স্ত্রীকে কাঁদতে দেখে সে চুপ হয়ে গেল। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল তার। কি বলবে বুঝতে পারছিল না। বড় বড় 2 ফোঁটা জল চোখের কোণ বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ল মুখের কোণের দিকে। "ক- ক- ক- কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার?" তোতলাতে তোতলাতে বলল সে। মেয়েটি অনেক কষ্টে তার প্রচণ্ড দুঃখটাকে দমন করল। ভেজা গাল মুছে শান্ত কণ্ঠে উত্তর দিল, না কিছু হয়নি আমার। আমার তো শুধু পোশাক নেই, তাই পার্টিতে যেতে পারছি না। তুমি বরং কার্ডটি তোমার কোনো বন্ধুকে দিয়ে দাও, যার স্ত্রী সাজলে আমার চেয়ে অনেক বেশি সুন্দর দেখায়। কষ্টে লুইজেলের হৃদয় ভেঙে গেল। আচ্ছা শোনো মাথিল্ডা, সে এবার দৃঢ় কণ্ঠে বলল, একটা ভালো মানের পোশাকের দাম কত পড়বে, যেটা তুমি চাইলে অন্য অনুষ্ঠানেও পড়তে পারবে? একটু কমের মধ্যে বইল। মাথিল্ডা বেশ কয়েক সেকেন্ড ভাবল, হিসেব করে দেখল মূল্য কত হতে পারে, আর ভয়ে ভয়ে ভাবল অঙ্কটা না আবার বেশি হয়ে যায়। তার স্বামীর সামর্থ্যের কথা ভেবে শেষ পর্যন্ত সে কিছুটা দ্বিধা নিয়ে উত্তর দিল, আহ আমি ঠিক জানি না, তবে মনে হয় 400 ফ্রাঁতে হয়ে যাবে। 400 ফ্রাঁ বর্তমান সময় $1000 বেশি হবে। লুইজেলের মুখ কিছুটা মলিন হয়ে গেল। ঠিক এই পরিমাণ টাকা সে জমিয়ে রেখেছিল একটা বন্দুক কেনার জন্য। ইচ্ছে ছিল আগামী গ্রীষ্মে তার বন্ধুদের সাথে শিকারে বের হবে। প্রত্যেক রবিবারে তার বন্ধুরা সেখানে পাখি শিকারে যায়। তবুও সে বলল, ঠিক আছে, তোমাকে আমি 400 ফ্রাঁই দেব, কিন্তু তোমাকে এই টাকাতে খুব সুন্দর একটা পোশাক কিনতে হবে। পার্টির দিন যতই এগিয়ে আসে, মিসেস লুইজেলকে ততই বিষণ্ণ, অস্থির ও উদ্বিগ্ন দেখায়। অবশ্য তার পোশাক তৈরিই ছিল। একদিন সন্ধ্যায় তার স্বামী জানতে চাইল, তোমার কি হয়েছে বলো তো? গত 3 দিন ধরে তোমাকে খুব অস্বাভাবিক লাগছে। আমার আর অবস্থা একদম যাচ্ছে তাই। পরার মতো একটা অলংকারও নেই। আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। আমার বরং পার্টিতে না যাওয়াই ভালো। ফুল পড়তে পারো, মিস্টার লুইজেল বলল। বছরের এই সময়টাতে ফুল দেখতে বেশ লাগে। 10 ফ্রাঁ দিয়ে তুমি 2-3টি চমৎকার গোলাপ পেয়ে যাবে। তবুও মাথিল্ডাকে বোঝানো গেল না। না, এত ধনী নারীদের মাঝে নিজেকে দরিদ্র হিসেবে দেখানো, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আরে কি বেকুব তুমি, বিস্ময় নিয়ে তার স্বামী বলল। জলদি তোমার বান্ধবী মিসেস ফরেস্টারের সাথে দেখা করে কিছু অলংকার ধার চেয়ে নাও। তোমার সাথে তার যে সম্পর্ক, তুমি ধার চাইলে সে না দিয়ে পারবে না। মাথিল্ডা আনন্দে প্রায় কেঁদে ফেলল। ঠিক বলেছ তো, আমি তো আগে একবারও ভেবে দেখিনি ব্যাপারটা। পরের দিন সে তার বান্ধবীর সাথে দেখা করে তার সমস্যাটা জানালো। মিসেস ফরেস্টার তার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে বড় একটা বাক্স তুলে নিল। মিসেস লুইজেলের কাছে এনে খুলে বলল, নাও, তোমার যেটা পছন্দ বেছে নাও বন্ধু। প্রথমে সে কিছু ব্রেসলেট দেখল, তারপর একটা মুক্তোর হার, নিপুণ হাতে তৈরি অপরূপ সুন্দর রত্নখচিত স্বর্ণের ভেনেশিয়ান একটা ক্রুশ দেখল। অলংকারগুলো পরে আয়নার সামনে নিজেকে মেলে ধরে দেখল কেমন মানায়। দ্বিধায় পড়ে গেল সে। না পারছিল ওগুলো রেখে দিতে, না পারছিল ফিরিয়ে দিতে। অলংকারগুলো রাখতে রাখতে জানতে চাইল, আর নেই এগুলো ছাড়া? আছে তো, তুমি নিজেই দেখো না, আমি জানি না কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ হবে। মাথিল্ডা হঠাৎ কালো রেশমি কাপড়ে মোড়ানো একটা বাক্সে চমৎকার একটা হীরের হার আবিষ্কার করল। হারটি পাওয়ার জন্য তার বুকে ধুক ধুক কাঁপন শুরু হলো। সেটি তোলার সময় তার হাত কাঁপছিল। হারটি গলায় জড়িয়ে আয়নায় নিজেকে দেখে অত্যন্ত খুশি হয়ে উঠল সে। এরপর একটু দ্বিধা আর ভয় নিয়ে জানতে চাইল, তুমি কি আমাকে এই নেকলেসটি ধার দিতে পারবে? শুধু এটাই। হ্যাঁ নিশ্চয়ই। মাথিল্ডা খুশিতে তার বান্ধবীর বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং অলংকারটি নিয়ে বাড়ি ফিরে এলো। পার্টির দিন চলে এলো। মিসেস লুইজেল এবার সার্থক। উপস্থিত মেয়েদের মধ্যে সে সবচেয়ে সুন্দরী, রুচিশীল, মার্জিত, হাসিখুশি আর আনন্দে উচ্ছল। সকল পুরুষই তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার নাম জানতে চাইল, আর তার সাথে পরিচিত হতে চাইল। সব প্রতিমন্ত্রী তার সাথে নাচতে আগ্রহ দেখালো। মন্ত্রীও তাকে লক্ষ্য করলেন। মাতিল্ডা পরম আনন্দে পাগলের মতো নাচল। মনের সুখে ড্রিঙ্ক করল। কোনো কিছুর জন্যই আর ভাবনা নেই তার। রূপ লাবণ্যের বিজয়, সাফল্যের অহংকার, সুখের মেঘে ভেসে যাওয়া, এইসব তাকে এনে দিল প্রশংসা আর সম্মান। তার মনের সকল বাসনা আজ পূর্ণতা পেল। তার নারী হৃদয়ে এই পূর্ণতা বড় মধুর। প্রায় ভোর 4টার দিকে মাতিল্ডা পার্টি থেকে ফিরলেন। তার স্বামী আরও 3জনের সাথে ছোট একটা পরিত্যক্ত রুমে মধ্যরাত পর্যন্ত ঢুলু ঢুলু চোখে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তাদের স্ত্রীরাও আনন্দ ফুর্তিতে সময় পার করছিলেন পার্টিতে। বাড়ি ফেরার সময় মাতিল্ডার পরার জন্য আনা পোশাক লুইজেল তার দিকে ছুড়ে দিল।
অত্যন্ত সাদাসিধা পোশাক, এই নাচের পোশাকের সৌন্দর্যের সাথে বড়ই বেমানান। মাতিল্ডা এ ব্যাপারে সচেতন ছিল, তাই দ্রুত ফিরে আসার জন্য উদ্বিগ্ন ছিল। কেননা দামি পোশাক পরা কোনো মহিলা যদি আবার তাকে ফেরার সময় দেখে ফেলে। লুইজেল তাকে থামালেন। একটু অপেক্ষা করো, খোলা জায়গায় দাঁড়ালে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, আমি গাড়ি আনতে যাচ্ছি। কিন্তু মাতিল্ডা তার কথা না শুনে খুব দ্রুত সিঁড়ি মারিয়ে নিচে নেমে এলেন। রাস্তায় এসে তারা কোনো গাড়ি পেলেন না, খোঁজাখুঁজি শুরু করলেন। দূর দিয়ে যাওয়া ক্যাব গাড়ির ড্রাইভারকে লক্ষ্য করে ডাকলেন, লোকটা পাত্তাও দিল না। হতাশ হয়ে তারা সিন নদীর পাড় ধরে হাঁটছিলেন আর ঠকঠক করে শীতে কাঁপছিলেন। অবশেষে তারা জাহাজঘাটার কাছে পুরনো একটা নাইট কোচ পেলেন, যেগুলোকে প্যারিসের রাস্তায় শুধু রাতের আধার নেমে এলেই দেখা যায়, যেন দিনের আলো এদের জরাজীর্ণতা দেখাতে এরা লজ্জা পায়। গাড়িটি তাদেরকে তাদের ঘরের দরজায় পৌঁছে দিলে তারা বিষণ্ণভাবে তাদের নিজস্ব অ্যাপার্টমেন্টের দিকে হেঁটে চলে গেল। মাথিল্ডার আর কোনো ঝামেলা নেই, সে নিশ্চিন্তে ঘুমাতে পারে। কিন্তু লুইজেল ভাবছিল তাকে অবশ্যই কাল সকাল 10টায় অফিসে যেতে হবে। মাথিল্ডা তার কাঁধ পর্যন্ত ঢেকে রাখা পোশাকগুলো খুলল, যেন সে আয়নার সামনে বসে নিজেই নিজের সৌন্দর্য উপলব্ধি করতে পারে। কিন্তু হঠাৎ করে সে আর্তনাদ করে উঠল, তার গলার হারটি আর নেই। লুইজেল অলরেডি তার অর্ধেক পোশাক খুলে ফেলেছে। সে মাথিল্ডার কাছে জানতে চাইল, কি ব্যাপার বলো তো? মাথিল্ডা চরম হতাশা নিয়ে তার দিকে ফিরল। আহ আহ আমি মাদাম ফরেস্টের হারটি কোথাও খুঁজে পাচ্ছি না। লুইজেল মহা বিস্ময় নিয়ে মাথিল্ডার দিকে চোখ বড় বড় করে তাকালো। কি? অসম্ভব! মাথিল্ডার পোশাকের ভাঁজে, কোটের ভাঁজে, পকেটে সব জায়গায় তারা খুঁজে দেখলেন, কোথাও হারটি পেলেন না। লুইজেল বলল, তুমি কি নিশ্চিত বলরুম থেকে বের হয়ে আসার সময় হারটি তোমার গলায় ছিল? হ্যাঁ, মন্ত্রণালয়ের হলরুমে থাকতে ওটা আমি ছুঁয়েও দেখেছিলাম। কিন্তু তুমি যদি রাস্তায় হারাতে, ওটা পড়ার শব্দ আমরা শুনতে পেতাম। হ্যাঁ, সম্ভবত পেতাম। তুমি কি গাড়িটির নম্বর রেখেছিলে? না, তুমিও খেয়াল করনি, তাই না? না। তারা বিহ্বল হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। শেষ পর্যন্ত লুইজেল তার পোশাক আবার পরল, বলল, আমি বের হচ্ছি। যেসব জায়গায় আমরা হেঁটেছি তার সবখানেই যাব, দেখি হারটি পাওয়া যায় কিনা। লুইজেল বেরিয়ে পড়লেন। মাতিল্ডা সন্ধ্যার পোশাকগুলো পরে রইলেন। বিছানায় যাওয়ার শক্তিটুকু হারিয়ে নিরুত্তাপ আর চিন্তাশূন্য হয়ে চুপচাপ চেয়ারে বসে রইলেন। কোথাও খুঁজে না পেয়ে তার স্বামী 7টার দিকে ফিরলেন। লুইজেল থানায় গেলেন, পত্রিকা অফিসে গেলেন, পুরস্কার ঘোষণা করলেন, ক্যাব কোম্পানিগুলোতে গেলেন, যা যা করার সম্ভব তার সবটুকুই করলেন। যেদিকে বিন্দুমাত্র আশার আলো দেখলেন সেদিকে ছুটলেন। মাথিল্ডা সারাটা দিন অপেক্ষা করলেন এই ভয়ানক বিপর্যয়ে সেই একই রকমভাবে বিহ্বল হয়ে। বিষণ্ণ ও মলিন মুখে লুইজেল রাতে বাড়িতে ফিরলেন। সে কিছুই খুঁজে পায়নি। তুমি এখনই তোমার বান্ধবীকে চিঠি লেখো, লুইজেল মাথিল্ডাকে বলল। আর তাকে বলবে তুমি তার হাড়ের আংটা ভেঙে ফেলেছ এবং তা মেরামত করতে পাঠানো হয়েছে। এতে করে ভাবার জন্য কিছুটা সময় অন্তত আমরা পাব। মাথিল্ডা তার স্বামীর নির্দেশনা মতো চিঠি লিখল। 1 সপ্তাহ পর তারা হারটি ফিরে পাওয়ার সব আশা হারিয়ে ফেলল। এই কয়দিনে যেন লুইজেলের বয়স 5 বছর বেড়ে গেছে। সে বলল, হারটি কিভাবে বদলে দেওয়া যায় আমাদের এখন তাই ভাবতে হবে। পরের দিন তারা হারটির বাক্সের ভিতরে লেখা জুয়েলারির দোকানের ঠিকানায় বাক্সটি নিয়ে গেলেন। লুইজেল হারটির মূল্য কেমন হতে পারে, কত দিনে দিতে পারবে, এসব নিয়ে দোকানির সাথে আলোচনা করলেন। এই হারটি আমি বিক্রি করিনি ম্যাডাম, আমি শুধু এর আংটাটা দিতে পারবো, দোকানদার বলল। এরপর তারা একটার পর একটা জুয়েলারির দোকানে গেল, আগেরটার মতো দেখতে আরেকটা হার খুঁজল। তাদের স্মৃতি থেকে সেটার বর্ণনা দিয়ে দোকানির পরামর্শ চাইল। তীব্র অনুতাপ আর মনকষ্টে দুজনকেই অসুস্থ দেখাচ্ছিল। শেষে পলারয়েলের একটি দোকানে তারা হীরের একটি হার খুঁজে পেলেন, দেখতে ঠিক আগেরটার মতোই, যেমনটি তারা খুঁজছিল। এর মূল্য ছিল 40,000 ফ্রাঁ। দোকানি তাদেরকে 36,000 ফ্রাঁতে দিতে রাজি হলো। তারা দোকানিকে হারটা আগামী 3 দিনের মধ্যে বিক্রি না করতে অনুরোধ করলো আর দোকানির সাথে চুক্তি করলো যে আগামী ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই যদি তারা হারিয়ে যাওয়া হারটি খুঁজে পায় তবে দোকানদার এই হারটা 34,000 ফ্রাঁতে আবার ফিরিয়ে নেবে। লুইজেলের কাছে 18,000 ফ্রাঁ ছিল, যা তার বাবা রেখে গিয়েছিল। সে ভাবল বাকিটা সে ধার করবে। সে ধার করল। একজনের কাছ থেকে পেল 1,000 ফ্রাঁ, অন্যজনের কাছে 500 ফ্রাঁ, 5 লুই এখানে, 3 লুই সেখানে। সে দলিল জমা রাখল, সর্বনাশা সব চুক্তি করল, সুদের কারবারিয়া সকল জাতের মহাজনদের কাছ থেকে সে ঋণ নিল। বলতে গেলে সে তার বাকি জীবনটাই বন্ধক রেখে দিল। পরিশোধ করতে আদৌ পারবে কিনা না জেনেই এমন একটা দলিলে স্বাক্ষর করার ঝুঁকি নিল। যন্ত্রণাকাতর ভবিষ্যতের মুখোমুখি হওয়ার কথা ভেবে মর্মাহত হল।
গভীর দুর্দশায় পড়ার আশঙ্কা নিয়ে, সকল ধরনের শারীরিক বঞ্চনা আর মানসিক পীড়নের সম্ভাবনা নিয়ে সে নতুন হারটি আনতে গেল। জুয়েলারির দোকানের কাউন্টারে 36,000 ফ্রাঁ জমা দিল। যখন মাদাম লুইজেল হারটি মাদাম ফরেস্টারের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন, তিনি তাকে কর্কশ কণ্ঠে বললেন, তোমার আরও আগেই ফিরিয়ে দেওয়া উচিত ছিল, আমারও তো প্রয়োজন হতে পারত। মাথিল্ডা বাক্সটি খুলল না। সে তার বান্ধবীকে খুব ভয় পাচ্ছিল। যদি হারের বদলটা সে বুঝে ফেলে, কি ভাববে সে, কি বলবে সে কি তাকে চোর মনে করবে না? এবার মাদাম লুইজেল মানে আমাদের মাথিল্ডা শোচনীয় দরিদ্রদশার ভয়ঙ্কর জীবনের সাথে পরিচিত হতে লাগলেন। একেবারে শুরু থেকেই তার দায়িত্বটুকু সে সাহসের সাথে পালন করে চললেন। এই ভয়ানক ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে, সে নিজেই পরিশোধ করবে। কাজের লোক ছাঁটাই করা হলো, তারা তাদের ফ্ল্যাট পাল্টালো, ছাদের নিচে একটা চিলেকোঠা ঘর নিল। সে পরিচিত হতে লাগলো ঘরের ভারী ভারী কাজকর্মের সাথে, রান্নাঘরের ঘৃণ্য কাজগুলোর সাথে। তাকে বাসনকোসন ধুতে হতো, তার সুকোমল সুশ্রী আঙুল আর গোলাপি নখগুলো দিয়ে পাতিলের চর্বি এবং কড়াইয়ের নিচে লেগে থাকা ময়লা পরিষ্কার করত। সে ময়লা বিছানার চাদর, অন্তর্বাস, শার্ট আর থালা বাসনের ক্লথ ধুয়ে তারের উপর ঝুলিয়ে দিত রোদে শুকানোর জন্য। প্রত্যেক দিন সকালে সে ডাস্টবিনের ঝুড়ি নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসতো। পানি টানতে গিয়ে একটু পরপর থামতো শ্বাস নেওয়ার জন্য। গরিব মহিলাদের মতো পোশাক পরে কাঁখে ঝুড়ি নিয়ে সে ফল বিক্রেতা, মুদি দোকানি, মাংস বিক্রেতার কাছে যেত, দর কষাকষি করত, অপমানিত হতো। তার কষ্টে অর্জিত টাকার প্রতিটি পয়সা বাঁচানোর জন্য সে যুদ্ধ করত। প্রত্যেক মাসের ঋণের কিস্তি পরিশোধ করতে হতো, নয়তো সময় বাড়ানোর জন্য নতুন করে ঋণ নিতে হতো। তার স্বামী সন্ধ্যায় বণিকের হিসাবরক্ষক হিসেবে কাজ করত, আর প্রায় রাতেই প্রতি পৃষ্ঠা 2-2.5 পয়সা দরে পাণ্ডুলিপি নকলের কাজ করত। পার্ট টাইম জব, এক্সট্রা কাজ করত এক্সট্রা পয়সা রোজগার করার জন্য। এইভাবে জীবন চলল 10 বছর। 10 বছর শেষে সকল ঋণ পরিশোধ হলো। সব কিছু, সুদের কারবারির সব টাকা, পঞ্জীভূত যত চক্রবৃদ্ধি সুদ ছিল সব। মাদাম লুইজেলকে মানে আমাদের মাথিল্ডাকে এখন বৃদ্ধ দেখায়। সে অন্য সব গরিব পরিবারের মহিলাদের মতো সবল, শক্ত, সমর্থ আর স্থূলকায় মানে মোটা হয়ে উঠেছে। তার চুলগুলো এলোমেলো, অপরিপাটি, স্কার্ট কুঁচকে গেছে, হাত দুটি লাল হয়ে গেছে। সে এখন কথা বলে কর্কশ কণ্ঠে। মেঝে পরিষ্কার করার সময় পানি পুরো মেঝেতে ছলকে পড়ে। কিন্তু মাঝে মাঝে তার স্বামী যখন অফিসে থাকে, সে জানালার পাশে বসে অনেক দিন আগের সেই সন্ধ্যাটার কথা ভাবে, সেই নাচঘর, সেই পার্টি যেখানে সে গিয়েছিল 10 বছর আগে। তাকে দেখাচ্ছিল সবচেয়ে সুন্দর। কি ঘটত যদি সে সেই হারটি না হারাতো? কে জানে। জীবনটা কত বিস্ময়কর, কত পরিবর্তনশীল, কত সামান্য কারণে একটা জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সারা সপ্তাহ পরিশ্রমের কাজ শেষে নিজেকে চাঙ্গা করার জন্য এক রবিবারে সে চ্যাম্প্যালেসির পাশ দিয়ে হাঁটতে বের হলো। হঠাৎ সে লক্ষ্য করলো এক মহিলা একটি শিশুকে সাথে নিয়ে হাঁটতে বের হয়েছে। সে আর কেউ নয়, আমাদের মাদাম ফরেস্টার। এখনও তরুণী, এখনও রূপবতী, এখনও আকর্ষণীয়। মিসেস লুইজেল নিজের অনুভূতির সাথে বোঝাপড়া করছিলেন। কি করা যায় ভাবছিলেন। সে কি মিসেস ফরেস্টারের সাথে কথা বলবে? হ্যাঁ, নিঃসন্দেহে, কেন বলবে না। কতটুকু মূল্য সে দিয়েছিল, এখন সব বলবে তাকে। মিসেস লুইজেল তার দিকে এগিয়ে গেল। শুভ সকাল, জেনি। মিসেস ফরেস্টার তাকে চিনতে পারল না। একজন গরিব মহিলা শুরুতেই এত আন্তরিকভাবে ডাক দিয়েছে দেখে সে অবাক হলো। কিন্তু মিস, সে তোতলামি করছিল, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন। না, আমি মাথিল্ডা লুইজেল। শুনে তার বান্ধবী আর্তনাদ করে উঠলেন। ওহ, বেচারে মাথিল্ডা, তোমার এই কি অবস্থা? তুমি কত বদলে গেছো। হ্যাঁ, তোমার সাথে শেষবার দেখা হবার পর আমি বেশ কঠিন সময় পার করেছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। সবই তোমার জন্য। সব আমার জন্য? বলো কি, ঘটনা কি? তোমার মনে আছে সেই হীরের হারের কথা? মন্ত্রণালয়ের বল পার্টিতে পড়ার জন্য আমাকে ধার দিয়েছিলে। হ্যাঁ, তারপর? তারপর তারপর আমি সেটা হারিয়ে ফেলি। মানে কি? তুমি না ওটা আমাকে ফিরিয়ে দিয়েছিলে? আমি তোমাকে ঠিক ওটার মতোই আরেকটি ফিরিয়ে দিয়েছিলাম, আর গত 10 বছর ধরে তার জন্য আমরা মূল্য দিয়ে আসছি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সেটা আমাদের জন্য সহজ ছিল না। আমাদের কোনো টাকা পয়সা ছিল না। তারপরও যাক, অবশেষে পরিশোধ হয়ে গেছে, আর এই জন্যই আমি আনন্দিত। মিসেস ফরেস্টার তাকে থামালেন। এই দাঁড়াও দাঁড়াও, তুমি বলতেছো আমার হারটা বদলে দিতে তোমরা হীরের হার কিনেছিলে? হ্যাঁ, তুমি কি সেটা খেয়াল করনি? ওটা দেখতে প্রায় একই রকম ছিল। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার স্বস্তিতে মিসেস লুইজেল বেশ আত্মতৃপ্তি নিয়ে মৃদু হাসলেন তার দিকে তাকিয়ে। নির্মল সেই সুখ।
মিসেস ফরেস্টার এবার বেশ নড়ে চড়ে উঠলেন। মিসেস লুইজেলের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, ওহ ওহ মাতিল্ডা, বেচারি মাতিল্ডা। আমার হারটা যে নকল ছিল, ইমিটেশনের। এর মূল্য বড়জোর 500 ফ্রা।